হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মার্কেট অ্যানালিসিস উইথ সুশান্ত। এখানে আমরা ডিসকাস করব যে মার্কেটে যে জিনিসটা হয়েছে, এখন মার্কেট যে পড়ে আছে, কতটা পড়ে আছে, কেন পড়ে আছে, এর পিছনে কারণ কী কী আছে, এটা কি বিগ ক্র্যাশে পরিণত হতে পারে না এটা জাস্ট একটা কারেকশন। এটা করার জন্য আমরা চার্টের সাহায্য করব। আগে আমরা দেখব মার্কেটের কী অবস্থা, তারপর আমরা তার কারণ খুঁজব এবং তার উপর ডিপেন্ড করে আমরা চিন্তা করব যে মার্কেটে আমরা ফিউচারে কি দেখছি এবং ভেরিয়াস ডেটা পয়েন্ট কী বলছে। তো চলুন স্ক্রিনে চলে আসি। এটা যেটা আমরা দেখছি নিফটির ডেলি চার্ট, লাইন চার্টে রেখেছি, এটাকে আমরা ক্যান্ডেল স্টিক চার্টে করে দিলাম। দেখতে পাচ্ছি নিফটি এখানে একটা ফল দিয়েছে। মোটামুটি নিফটি 27 সেপ্টেম্বর হাই করেছে, সেখান থেকে নিফটি প্রায় এই মুহূর্তে 12%, 12.5% পড়ে আছে। ঠিক আছে, এবং এই যে ফলটা হয়েছে, এই ফলটা হয়েছে লাস্ট 3 মাসে। আমি যদি একটু মান্থলি চার্ট দেখি, মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 4 মাস ধরে নিফটি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে। টোটাল যে মার্কেট পড়েছে হিস্ট্রিতে, এটা বাদ দিয়ে 7 বার মার্কেট 4 বার বা তার বেশি পড়েছে। 95-এ একবার হয়েছিল যেখান থেকে নিফটি 8 বার পড়েছিল, পরপর 8 মাস পড়েছিল। 96-এ একবার হয়েছিল যেখানে পরপর নিফটি 5 বার পড়েছিল। তারপর থেকে আফটার 96 অলমোস্ট 28 ইয়ার্স নিফটিতে 28 বছরে এই রকম পরপর 4 মাস পড়ার যে ইনসিডেন্টটা, এটা 5 বার মাত্র হয়েছে। এইবার হলে 6 নাম্বার বার হবে। তো এই যে ঘটনা ঘটেছে, এতে আমরা যদি একটু দেখি, নিফটি এর আগে নিফটি একটা খুব ভালো রান দিয়েছিল, হিউজ রান দিয়েছিল, আমরা সবাই জানি। নিফটি খুব বেশি দৌড়েছিল এবং কোভিডের লো থেকে নিফটি প্রায় কোভিডের লো থেকে ক্যালকুলেশন করলে নিফটি প্রায় 255% রিটার্ন দিয়েছে। কিন্তু যদি আমরা জাস্ট ফলের আগের থেকে ধরি, আগের হাই থেকে, সেখান থেকে নিফটি জাস্ট 110% রিটার্ন দিয়েছে ফ্রম 2019 নভেম্বর। তাহলে 5 বছরে নিফটি 110% রিটার্ন দিয়েছিল। এই মুহূর্তে রিটার্ন দাঁড়িয়ে আছে 84%। যদি 5 বছরে 84%, মানে সিম্পল ইন্টারেস্টে হলে হচ্ছে অ্যারাউন্ড 16.5% পার অ্যানাম। সিএজিআর করলে হবে এটাকে 15% পার অ্যানাম ক্যাগারে নিফটি বেড়েছে এই মুহূর্তে। এরপর আমরা চলে আসি যে এই যে নিফটি 4 মাস পড়লো, এই 4 মাস পড়ার সময় আগের যে 4 মাস পড়েছিল, এটাকে এখন আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে 4 মাস পড়েছিল, এই 4 মাসে কিন্তু নিফটি এই পড়ার পেছনেও মেজর কারণ ছিল যে এফআইআই সেল করছিল। এই 4 মাস পড়েছে, এই 4 মাসেও মেজর কারণ হচ্ছে এফআইআই সেল করছে। আমরা মার্কেটে শুনতে পাচ্ছি এফআইআই সেলিংয়ের জন্য নিফটি পড়ছে, এই খবরটা কিন্তু আমরা অনেক জায়গাতেই শুনতে পাচ্ছি। একটা কথা আমাদেরকে বুঝতে হবে যে এফআইআই যখন মার্কেটে ইনভেস্ট করছে, একজন অ্যাজ এ ফরেন ইনভেস্টর সে যখন ইন্ডিয়াতে ইনভেস্ট করছে, সে কিন্তু দুটো রিস্ক নিচ্ছে। আমরা যখন মার্কেট ইনভেস্ট করছি, আমরা একটা রিস্ক নিচ্ছি। কি না, আমরা নিচ্ছি শুধুমাত্র ইকুইটি মার্কেটে কতটা কী পড়ছে, কী রিস্ক হচ্ছে। যখন একজন ফরেন ইনভেস্ট করছে, সে কিন্তু দুটো রিস্ক নিচ্ছে। সে কারেন্সি রিস্কও নিচ্ছে, কারণ সে ডলার ইনভেস্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে মার্কেট রিস্ক নিচ্ছে, যে মার্কেট ইনভেস্ট করছে। তাহলে তার কিন্তু ডবল রিস্ক আছে। যদি ডলার স্ট্রং হয় আর সেই মুহূর্তে যদি নিফটি পড়ে, তাহলে কিন্তু তারা দুটো মার খাবে। এক হচ্ছে ডলার স্ট্রং হচ্ছে, রুপি উইক হচ্ছে, সেজন্য তাদের রিটার্ন কমছে। উল্টো দিকে রুপি স্ট্রং হচ্ছে, উল্টো দিকে মার্কেটে নেগেটিভ আসছে, তাতে যেটা যাচ্ছে। যদি আমরা ভালো করে দেখি
কেন ডলার স্ট্রং হলে কেন মার খাবে? কারণ হচ্ছে ধরুন 100 টাকা ডলার ওরা যখন ইনভেস্ট করেছে, এফআই যখন ইনভেস্ট করেছে, তখন 80 টাকা সমান $1 ধরুন যখন এফআই ইনভেস্ট করছে তখন 80 টাকা সমান $1। এই মুহূর্তে হচ্ছে 86 টাকা সমান $1। তার মানে ও যদি একটা স্টক 80 টাকায় কিনেছে এবং সেই স্টকটা 86 টাকায় বিক্রি করেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, তখন 80 টাকায় কিনেছে মানে $1 লেগেছিল, এখন স্টকটা 7.5% রিটার্ন দিয়েছে এবং 6 টাকা বেড়ে গেছে, তখনও যেটা বিক্রি করছে ও কিন্তু $1 নিয়ে যেতে পারছে। তার মানে এই যে 7.5% গেল, যেহেতু কারেন্সি রিস্ক ও নিচ্ছে সেহেতু ও কিন্তু এই হিটটা নিতে বাধ্য হচ্ছে, ওর কিন্তু লসটা বেশি হচ্ছে। সুতরাং যখনই কারেন্সি স্ট্রং হয়, যখনই ডলার স্ট্রং হয়, তখনই এফআইআইরা একটা সেলিং শুরু করে তাদের লসটা কমানোর জন্য। এরপর আমি আসছি একটা কোরিলেশনে চলে আসছি। আমি ডেলি চার্টে যদি চলে আসি, ডেলি চার্টে এটা হচ্ছে নিফটির চার্ট এবং এটাকে আমি লাইন চার্টে কনভার্ট করে নিচ্ছি। দিস ইজ নিফটি। আপনারা একটু অবাক হবেন, এটার সঙ্গে যদি আমি ডলার ইন্ডেক্সের মুভমেন্টটাকে দেখি, মানে ডলার ইন্ডেক্স মানে হচ্ছে ডলার কতটা স্ট্রং হচ্ছে। ডলার ইন্ডেক্স হচ্ছে এমন একটা ইন্ডেক্স যেটা এইভাবে ডিরাইভ করা হয়, আমেরিকা যে 6টা দেশের সাথে সবচেয়ে বেশি ট্রেড করে তাদের কারেন্সির এগেন্সে আমেরিকার ইউএস ডলার কতটা কি স্ট্রেংথ পাচ্ছে, কতটা কি স্ট্রং হচ্ছে, সেটা ডলার ইন্ডেক্স ডিনোট করে। তো এখানে যদি আমরা ডলার ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করে নিফটিকে, আমরা দেখতে পাবো একটা খুব ফ্যান্টাস্টিক ছবি দেখতে পাবো। যেহেতু 109 আর 23,000 চলছে, আমরা এর মুভমেন্টটা বুঝতে পারছি না, এই জন্য এটাকে আমরা পার্সেন্টেজ চার্টে কনভার্ট করে নিলাম। এরপর আমরা একটা ম্যাজিক দেখতে পাবেন। যদি ভালো করে করেন, এখানে দেখি, দেখুন ডলার যখন যখন বেড়েছে, একটু আমি চার্টটাকে ছোট করছি, আপনারা বুঝতে পারবেন, ডলার যখন যখন বেড়েছে মার্কেট তখন তখন পড়েছে, ডলার বাড়তে শুরু করেছে মার্কেট পড়তে শুরু করেছে। এই মুহূর্ত এইভাবে যদি করি একটু চার্ট, বুঝতে পারবেন এখানে মার্কেট ঠিক ছিল, ডলার বাড়তে শুরু করছে, মার্কেট পড়তে শুরু করেছে, ডলার অলমোস্ট টপের কাছাকাছি চলে এসছে, মার্কেট রিকভার করতে শুরু করেছে, ডলার নামতে শুরু করেছে, মার্কেট উঠতে শুরু করেছে। এই ছোট ছোট আপস অ্যান্ড ডাউনগুলো দেখবেন না, এটা অন্য হয়তো কোনো কারণে হয়েছে, কিন্তু ডলারের সাথে এরকম রিলেশন হয়। এখানেও দেখুন ভালো করে, মার্কেট যখন এখানে পড়েছে, টপ করেছে, ডলার তখন সবচেয়ে কম ছিল, মার্কেট যখন এখান থেকে পড়েছে ডলার বাড়ছে। সুতরাং যদি আমরা দেখি যে ডলার ইন্ডেক্সের সাথে কমপ্লিট ইনভার্স রিলেশনে নিফটি চলে, তার কারণটা আমি আপনাদেরকে বললাম কেন চলে। এরপর আমরা শুধুমাত্র দেখছি যে আমাদের কত লস হচ্ছে। আমরা যদি নিফটি চার্টটাকে আমরা ইউএস ডলারে কনভার্ট করে দিই, মানে যদি ফরেনার আসে তাহলে সে তো রুপিজে ইনভেস্ট করবে না, সে ইউএস ডলারে ইনভেস্ট করবে, ইউএসডি আইএনআর। এটাতে যদি কনভার্ট করে দিই, তারপর একটা জিনিস আপনারা দেখতে পাবেন, এটাকে আমি এবার পার্সেন্টেজ থেকে রেগুলারে চলে এলাম। তাহলে এটা হচ্ছে ফরেনাররা যে চার্টটা দেখছে, আমরা দেখলাম যে আমাদের টপ থেকে আমরা 12% মার্কেট পড়েছে। ফরেনার যদি দেখেন এফআইআইদের, ওদের টপ থেকে মার্কেট পড়েছে 15.43%। ঠিক আছে, তো এখানে দাঁড়িয়ে ওরা কিন্তু বেশি লস করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট পড়ছে কেন, কারণ ডলার বাড়ছে। ডলার বাড়ছে কেন? ডলার বাড়ছে এই জন্য, ডলার ইন্ডেক্স বাড়ছে এই জন্য যে ডোনাল্ড ট্রাম্প ইউএস ইলেকশনে জিতেছে এবং ওর যে ইউএস ইলেকশনের স্লোগান ছিল ইউএস ফার্স্ট স্লোগান, যখন থেকে ডোনাল্ড ট্রাম্প জিতেছে
তখন থেকে ডলার স্ট্রং হতে শুরু করেছে, কিন্তু মার্কেট তার আগের থেকে পড়ছে। কেন? কারণ মার্কেট জানতো, এফআইআইরা মেনলি ইউরোপিয়ান অ্যান্ড ইউএসের অনেক বড় বড় রিসার্চ ফার্ম থাকে, তারা জানতো যে কোন দিকে হাওয়া চলছে, ইলেকশন রেজাল্ট কী হতে পারে, বাইডেন হারতে চলেছে, এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলো। যখন থেকে মোটামুটি এটা ক্লিয়ার হয়েছিল তখন থেকে কিন্তু ডলার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং ডলার বাড়ার সাইনটা এটাই ছিল, যখন ডলার বাড়ছিল তখনই আরও ক্লিয়ার হচ্ছিল যে এফআইআইরা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউএস প্রেসিডেন্সি ইলেকশন জিততে শুরু করেছে। এবার এটা করলে কী হবে, ডোনাল্ড ট্রাম্প অনেক রকম ট্যারিফ লাগাবে, ট্যাক্স লাগাবে, সেখান থেকে ইউএস ডলার স্ট্রং হয়ে যাবে। তো এটাই কি একমাত্র কারণ? শুধুমাত্র কারেন্সি বেড়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প ইলেকশন জিতেছে, ইউএস ডলার স্ট্রং হয়েছে, এটাই কি একমাত্র কারণ মার্কেটে পড়ার জন্য? না, এর বাইরেও কারণ আছে। এটা ওয়ান অফ দ্য মেন কারণ যে এই সময় কেন পড়লো, কিন্তু এর বাইরে কারণ হচ্ছে আমাদের যে লাস্ট কোয়ার্টার রেজাল্ট এসছে সেটা ভালো আসেনি, বিলো এক্সপেকটেশন, মোস্ট অফ দ্য রেজাল্ট বিলো এক্সপেকটেশন এসছে। তাহলে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট, ফান্ডামেন্টাল যে পারফরমেন্স কোম্পানিগুলোর, সেগুলো কিন্তু গতবারের থেকে বা লাস্ট প্রিভিয়াস যে কতগুলো কোয়ার্টার আমরা দেখেছি তার থেকে খুব খারাপ এসছে। নাম্বার 2, আমাদের জিডিপি প্রজেকশন 6.4-এ নামিয়ে দিয়েছে আরবিআই। জিডিপি কিন্তু 6.4-এ বাড়বে এই ফিনান্সিয়াল ইয়ারে। তো এই যে দুটো জিনিস হয়েছে, ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, তার মানে আমাদের লুক্রেটিভনেস ইন দ্য মার্কেট এটা কিন্তু কমেছে ডিউ টু আওয়ার পোর পারফরমেন্স। কেন খারাপ হয়েছে? এক্সপার্টরা বলছেন যে রেজাল্ট খারাপ হয়েছে কারণ কনজামশন লেভেল ডাউন হয়েছে। কনজামশন হিট হচ্ছে, লোকের কাছে টাকা পয়সা কম আছে, লোক কনজামশন করতে পারছে না, ডিসপোজেবল ইনকাম কম আছে, সেই জন্য মার্কেটে কনজামশন কম, সেই জন্য মার্কেট পড়ছে। কিন্তু কোম্পানিগুলোর যেহেতু মার্কেটে কনজামশন কম হচ্ছে, সেহেতু মার্কেটগুলোর কোম্পানির পারফরমেন্স খারাপ হচ্ছে, কারণ তাদের সেল হচ্ছে না। এরপর কনজামশন কম হওয়ার পেছনে অনেকে হাই ট্যাক্স রিজিম যেটাকে ইন্ডিকেট করছে। তো এতদিন পর্যন্ত ক্লিয়ার হলো। তো আমরা ভালো করে একবার রিক্যাপ করে নিই। মার্কেট পড়ছে কারণ হচ্ছে ডলার ইন্ডেক্স বাড়ছে, সেই জন্য কারেন্সি আমাদের উইক হচ্ছে। কারেন্সি উইক হলে যেহেতু এফআইআইরা কারেন্সি, আমাদের ইকুইটি মার্কেট রিস্ক এবং কারেন্সি রিস্ক দুটোই নিচ্ছে, সেই জন্য তাদের ডুয়েল নেগেটিভিটি হচ্ছে। আমরা যেখানে টপ থেকে 12% পড়ে আছি, সেখান থেকে এফআইআইদের পোর্টফোলিও 15% ডাউন আছে। এটা হয়েছে কারণ এটা হবার পেছনে আমাদের কর্পোরেট রেজাল্ট খারাপ হয়েছে, জিডিপি গ্রোথ রেট খারাপ হয়েছে, জিডিপি গ্রোথ রেট প্রজেকশন কমানো হয়েছে, এবং এটার পেছনের রিজন হচ্ছে কনজামশন উইক আছে। কনজামশন উইক হওয়ার পেছনে ওয়ান অফ দ্য রিজন যেটা এক্সপার্টরা বলছে, আমাদের ট্যাক্স রিজিএম খুব হাই আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার। এরপর কি হয়েছে? এরপর হয়েছে কি যে এখন বর্তমানে যিনি ইউএস প্রেসিডেন্ট আছেন মিস্টার জো বাইডেন, তিনি যাবার আগে 20 তারিখে তিনি চলে যাবেন, 20 তারিখে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চেয়ার বসবে, তার আগে তিনি রাশিয়ান অয়েলকে ব্যান করে দিয়েছেন। রাশিয়ান অয়েলকে ব্যান করার পরে অটোমেটিক্যালি অয়েলের সাপ্লাই যদি কমে যায় তো অয়েলের দাম বেড়ে গেছে। অয়েলের দাম বাড়লে আমরা খুব ভালো করে জানি আমাদের ইন্ডিয়া সবচেয়ে বেশি ইম্পোর্ট করে অয়েল। অয়েল যদি সবচেয়ে বেশি ইম্পোর্ট করে, আমাদের ম্যাক্সিমাম ইম্পোর্ট বিল যায়, ফরেন কারেন্সি যায় অয়েল ইম্পোর্ট করতে। তো আমাদের ইন্ডিয়ার কি অসুবিধা হয়েছে? 1 নম্বর আমাদের কারেন্সি উইক হচ্ছে, 2 নম্বর হচ্ছে ক্রুড অয়েল বেড়ে গেছে। আপনি যদি ক্রুড অয়েলের চার্ট দেখেন, দেখতে পাবেন ক্রুড অয়েল লাস্ট ডিসেম্বর থেকে যেখানে 67-এ ছিল, সেখান থেকে ক্রুড অয়েল 79-এ চলে গেছে। তার মানে ক্রুড অয়েল এখান থেকে প্রায় লো থেকে প্রায় ক্রুড অয়েল 18-19% বেড়ে গেছে। যদি আমরা ইউএসডি আইএনআর এর চার্ট দেখি, ইউএসডি আইএনআর, যদি আমরা ইউএসডি আইএনআর চার্ট দেখি, ইউএসডি আইএনআর লাস্ট
নভেম্বর থেকে যেখানে 84 ছিল সেখান থেকে ইউএসডি আইএনআর হয়ে গেছিল 86। এখানেও 3% মতো ইউএসডি আইএনআর বেড়েছে। তাহলে আমাদের ইম্পোর্ট বিল বাড়ছে যেহেতু ক্রুড অয়েলের দাম বাড়ছে, এবং কারেন্সি বাড়ার জন্য আমাদেরকে ডবল হিট হচ্ছে আমাদেরও। এর ফলে কি হচ্ছে, যখনই আমরা বেশি ইম্পোর্ট বিল দিচ্ছি আমাদের ফরেন রিজার্ভ কমছে। ফরেন রিজার্ভ কমার জন্য আমাদের কারেন্সি আরও বেশি উইক হচ্ছে। এর ফলে কি হবে, যদি এটা এখানে লঙ্গার স্টে করে তাহলে অটোমেটিক্যালি আমাদের ইম্পোর্ট বিল বাড়ার জন্য আমাদের ক্রুড অয়েলের দাম বেড়ে যাবে। ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য আমাদের ইনফ্লেশন বেড়ে যাবে। ইনফ্লেশন বাড়ার ফলে কি হবে, আমাদের যে ইন্টারেস্ট রেট কাট হবার যে একটা গল্প ছিল, বা যে স্টোরিটা আমরা সবাই চিন্তা করছিলাম যে এরপর ইন্টারেস্ট রেট কাট হবে, কিন্তু ইউএস ইন্টারেস্ট রেট কাট করেছে, সেই কাটটা কিন্তু ডিলে হয়ে যাবে। সেই কাটটা ডিলে হলে কস্ট অফ বরোয়িং ফর দ্য কোম্পানি বেড়ে যাবে, বা উবরের লেভেলে স্টে করবে বেশিক্ষণ, মানে কোম্পানির দিকে ইন্টারেস্ট বেশি পে করতে হবে। তাহলে কোম্পানির প্রফিটেবিলিটি হিট করবে। যারা অলরেডি ইন্টারেস্ট নিয়ে আছে, যারা অলরেডি ধার নিয়ে আছে, ডেট আছে, তাদের ইন্টারেস্ট কস্ট বেড়ে যাবে, এবং ইন্টারেস্ট কস্ট বাড়ার জন্য তাদের প্রফিটেবিলিটি হিট করবে, তাদেরকে বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে। উল্টো দিকে যে কোম্পানিরা নতুন প্রজেক্ট করার প্ল্যান করছিল তারা কিন্তু এটাকে ডিলে করবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে না, তারা ডিলে করবে যে ইন্টারেস্ট রেট কম হোক তারপর করব। তাহলে কোথাও না কোথাও গ্রোথ ডিলে হবে। যেহেতু গ্রোথ ডিলে হবে, সেই হেতু মার্কেট এখন গ্রোথ রেটটাকে ডিসকাউন্ট করছে, এবং মার্কেট উপর থেকে নিচে একটু স্লিপ করেছে। এটা হচ্ছে মোটামুটি মার্কেটের পড়ার পেছনে কারণ। হোপফুলি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে মার্কেট কেন পড়ছে। এরপর প্রশ্ন হচ্ছে, এটা তো হয়ে গেছে, হোয়াট নেক্সট? তাহলে কি মার্কেট এখান থেকে পড়তেই থাকবে, ডলার ইন্ডেক্স স্ট্রং হতেই থাকবে, এবং ক্রুড অয়েলের দাম বাড়তেই থাকবে? আপনারা যদি রিসেন্ট নিউজগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন, ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসার আগেই কিন্তু ও কিছু স্টেপ নেওয়া শুরু করেছে। কিছুদিন আগেও হামাসকে বলে দিয়েছে, যদি আমার চেয়ারে বসার আগে তোমরা যুদ্ধবন্দীকে না ছাড়ো তাহলে কিন্তু খুব মারাত্মক কিছু করবে মিডল ইস্টে। হামাসের সঙ্গে ইসরায়েল অলরেডি কথাবার্তা চলছে, হামাস এগ্রিও করেছে ছাড়ার জন্য, দোহাতে কিছু একটা ওদের এগ্রিমেন্ট সাইন হবে। তার মানে এখানে একটা যে জিও পলিটিক্যাল টেনশন, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিটে বসার আগেই ক্লিয়ার করেছে। নাম্বার 2, ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি, আজকের নিউজ ফ্লো মানে হচ্ছে 15 জানুয়ারি 2025, আজকের নিউজ ফ্লো যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কিছু একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে, এবং আমাদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে একটা বিরাম আনার চেষ্টা করছে, বা ফর দ্য টাইম বিং একটা স্টপ দেবার চেষ্টা করছে। সেটা হলে অটোমেটিক্যালি কিন্তু ক্রুড অয়েল প্রাইস ক্র্যাশ করবে, কারণ রাশিয়ার উপর যে ব্যানটা আছে সেই ব্যানটা উঠে যাবে এবং ক্রুড অয়েল প্রাইস পড়ে যাবে। ক্রুড অয়েল প্রাইস বাড়া যেমন ইন্ডিয়ার জন্য খুব খারাপ ব্যাপার, ক্রুড অয়েল প্রাইস পড়ে যাওয়া, ক্রুড অয়েল প্রাইসের দাম কমে যাওয়া, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব ভালো ব্যাপার। সুতরাং তখন মার্কেট রিকভার করার প্রবলিটি থাকবে। তো সবাই তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দিকে যে উনি এসে কি করছেন। এটা তো গেল ফরেনের তরফ থেকে যে স্টেপ নেওয়া হবে, বা ইন্টারন্যাশনাল যে স্টেপ নেওয়া হবে সেটা। ইন্ডিয়াতে কি হবে? ইন্ডিয়াতে আমরা জানি যে আমাদের রিসেন্টলি যে ইলেকশন হয়েছে তাতে মোদি গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থার্ড টাইম সরকার করেছে, এবং এখানে একটা জিনিস উঠে এসছে, কোথাও না কোথাও মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস এরা খুব একটা বেশি ভোট দেয়নি, এতে ভোট পার্সেন্টেজ কমেছে। তো বাজেটে সবসময় লক্ষ্য থাকবে যে এই মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসকে কীভাবে খুশি করা যায়। এই খুশিটা করতে গেলে সব জায়গায় কী হবে, যে যেটা এখন প্ল্যান চলছে, আপনারা একটু হয়তো নিউজ চ্যানেলগুলোই কান পাতলে শুনতে পাবেন, যে একটা ইনকাম ট্যাক্সে একটা রিবেট দেওয়ার বা ছাড় দেওয়ার, এবং এফডি ট্যাক্সেশনে একটা চেঞ্জ করার কথাবার্তা শুনতে পাচ্ছি। ঠিক ভুল আমরা জানি না, বাট এরকম খবর আসছে। এবং ওদের রিসেন্ট যে ইলেকটোরিয়াল পারফরমেন্স যা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশনে,
তাতে কিন্তু এটা একটা চান্স উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট এবার কিন্তু মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের দিকে একটা নজর দেবে। যদি মিডল ক্লাস খুশি হয় তাহলে মিডল ক্লাসের যে ট্যাক্স বার্ডেন সেটা একটু কমবে, সেটা কমলে কি হবে, তাদের ডিসপোজেবল ইনকাম বাড়বে। মিডল ক্লাসের ডিসপোজেবল ইনকাম বাড়া মানে কনজামশনে একটা বুস্ট আসা। আমি প্রথম ডিসকাশনে বললাম পুরো ফলের পেছনে বা কর্পোরেট রেজাল্ট খারাপ হয়েছে তার পেছনে ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে কনজামশন নেই, ডিমান্ড কম আছে মার্কেটে। সেই ডিমান্ডটা বুস্ট হয়ে যাবে যদি বাজেটে ইনকাম ট্যাক্স, সেই ডিমান্ডটা বুস্ট হয়ে যাবে যদি বাজেটে ইনকাম ট্যাক্স ছাড়ের একটা গল্প চলে আসে, এবং সেটা মার্কেটের সেন্টিমেন্টকেও ভালো করে দেবে, কনজামশনকেও ভালো করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখনকার সিনারিও। এরপর আমি যেটা বলতে যাচ্ছি যে তার মানে কি এখান থেকে মার্কেট ঘুরে যাবে আমরা জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে 12-13% যে ফল এসছে, এই ফলটা এমন কিছু না যে মার্কেট বিরাট কিছু পড়ে গেছে। মার্কেট উপর থেকে 12% পড়েছে, তবুও মার্কেট বিগত 5 বছরে 88% টার্ন দিয়েছে। তো মার্কেট হ্যাজ ডেলিভার এ ভেরি গুড রিটার্ন ফর দ্য লাস্ট 5 years। কোভিডের লো থেকে তো অনেক ভালো দিয়েছে, 2.5 গুণ করে দিয়েছে। এরপর আমি যতগুলো প্রবলেম বললাম সেই প্রবলেমগুলো এমন কিছু প্রবলেম নয় যেগুলো ইকোনমি প্রথমবার দেখছে। আপনারা দেখুন যে ডিপগুলো হয়েছে সেই ডিপগুলোতে যদি আমি একদম 2008-এ চলে যাই, খুব পুরনো, এখান থেকে ডিপ হয়েছে মার্কেট অলমোস্ট 64%। কেন হয়েছে? কারণ এই যে লেমন ব্রাদার ক্রাইসিসের প্রবলেমটা ছিল এটা প্রথমবার হয়েছিল। এই রকম ইভেন্ট এর আগে ওয়ার্ল্ড দেখেনি। এর আগে যখন আইটি বাবল ব্লাস্ট হয়েছিল তখন সেই প্রবলেমটা প্রথমবার হয়েছিল, সেই রকম প্রবলেম দেখেনি। কারণ তখন Y2K প্রবলেম ছিল, যে প্রবলেম আইটি প্রবলেম ছিল, Y2K প্রবলেম ছিল, যে প্রবলেমটা সলভ হয়েছিল Y2K দিয়ে। তো সেই প্রবলেমটা এর আগে মার্কেট দেখেনি, এবং এখান থেকে যেহেতু আননোন প্রবলেম ছিল সেহেতু মার্কেট ভয়ে এটা পড়েছিল। আবার যদি আমি পরে দেখি এই সময় যে মার্কেট পড়েছিল এটা কোভিড ছিল। এটা কোভিড ছিল, কোভিডে মার্কেট প্রায় 40% পড়েছিল টপ থেকে। এবং এই ফলটাতে তো কোভিড কি ছিল? কোভিড ওয়াজ এ থ্রেট ফর ম্যানকাইন্ড। আমরা জানতাম না যে আমরা বাঁচবো কি বাঁচবো না, ম্যানকাইন্ড চলবে কি চলবে না, কি হবে, বিজনেস বন্ধ, দোকান বন্ধ, কারখানা বন্ধ, তাতে আমরা মার্কেটের উপর থেকে 40% পড়েছিল। এখানে যে প্রবলেমটা হচ্ছে এটা এমন কিছু প্রবলেম নয় যেটার জন্য মার্কেট পুরো পড়ে যাবে, কারণ এই প্রবলেমটা সাইক্লিক্যাল প্রবলেম। যে কোনো 2-3 বছরেই ক্রুড অয়েলের প্রাইস বাড়ে, কারেন্সি স্ট্রং হয়, আমাদের পারফরমেন্স, কর্পোরেট পারফরমেন্স উইক হয় ফ্রম ভেরিয়াস রিজন, কনজামশন ডাউন থাকে, জিডিপি প্রজেকশন নিচে যায়, জিও পলিটিক্যাল টেনশন টুকটাক লেগে থাকে, এগুলো হতে থাকে। দোজ আর সাইক্লিক্যাল প্রবলেম। এই সাইক্লিক্যাল প্রবলেমে কোনোদিন মার্কেট ক্র্যাশ হয় না। তার মানে এখান থেকে পড়বে না সেটা আমি বলছি না, কারণ এরপর যদি কোনো খারাপ নিউজ আসে যেটা নিউ টু দ্য মার্কেট তাহলে কিন্তু মার্কেট পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে নিউজ ফ্লো আছে, যে রিজন আছে, তার জন্য মার্কেট এখান থেকে খুব বেশি পড়বে বলে মনে হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে এটা হবে যে নিফটির এই মুহূর্তে যে ভ্যালুয়েশন হয়ে গেছে, নিফটির নেক্সট ইয়ারের 2025 ফিনান্সিয়াল ইয়ারের ইপিএস আর্নিং পার শেয়ার প্রজেকশন করা হয়েছে 1200 টাকা। নিফটির দাম চলছে 23,000। নিফটি এর আগে ছিল 26,000। যখন 26,000-তে ছিল তখন নিফটি অ্যারাউন্ড 23-24 মাল্টিপল পিতে ট্রেড করছিল। এটা কমে এখন চলে এসছে 19 পিতে। ইন্ডিয়ার মতো গ্রোথ মার্কেটে 19 পি ইজ ভেরি অ্যাট্রাকটিভ, এবং সেই জন্য এখান থেকে মার্কেট যত পড়বে তত কিন্তু অটোমেটিক্যালি মার্কেট অ্যাট্রাকটিভ হতে শুরু করবে। 18 পি 17 পি সুপার অ্যাট্রাকটিভ ফর ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, দ্য কাইন্ড অফ গ্রোথ উই হ্যাভ। এরপর
সঙ্গে আরেকটা দেখলাম যে অলরেডি আমরা পড়েছি 12%, এফআই পড়েছে 15%। যদি এখান থেকে মার্কেট আরও পড়ে, আমরা যদি 15% পড়ি, এফআই পড়বে 20%। কোনো একজন ইনভেস্টার সে 20% লস নিয়ে বিক্রি করবে না, সে সবসময় চাইবে যে একটু যেন কম লসে বেরোনো যায়। তো তারা হয় যদি বিক্রি করার থাকে, বাম্পস এলে তারা বিক্রি করবে। তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে পড়বে না, এটা যতটা সত্যি কথা, মার্কেট কিন্তু উপর দিকে গেলে এফআইদের সেলিং যদি কন্টিনিউ থাকে, ইউএস ডলার স্ট্রং থাকে, তাহলে কিন্তু উপর থেকেও সেল অফ পাবো। তার মানে মার্কেট এই লেভেলে, এই ধারে কাছের লেভেলে একটা সাইডওয়েজ কন্ট্রোলেশন করবে বলে আমাদের ধারণা। এবং সেখানে যদি একটা ট্রিগার পায়, বাজারে যদি পজিটিভ কিছু চলে আসে, তাহলে মার্কেট হয়তো আবার ঘুরেও যাবে। ভবিষ্যতের নিউজ ফ্লো সেটা বলবে। তো দ্যাট ওয়াজ মাই হোল এক্সপ্লেনেশন যে মার্কেটে কি চলছে এবং আগামীকালে আমরা কি দেখছি। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কোয়ারি যা ছিল কিছুটা ক্লিয়ার হয়েছে যে মার্কেটে কি চলছে এবং কিভাবে কি মার্কেট ভবিষ্যতে দেখা যাচ্ছে বা এই মুহূর্তে কী মনে হচ্ছে। ফর মি দিস ইজ এ ফ্যান্টাস্টিক টাইম টু ইনভেস্ট। এটা অ্যাকুমুলেশনের সময়। যদি আপনাদের যাদের কাছে পয়সা, যাদের কাছে ইনভেস্ট করার মতো সারপ্লাস মানি আছে, আপনারা এসটিপি মোডে বা এসআইপি মোডে বা এভরি ফলে কিছু কিছু করে অ্যালোকেশন করা মোডে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু আমি সেবি রেজিস্টার্ড কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই, সুতরাং আমার কথাতে কোনো ডিসিশন নেবেন না। আপনারা আপনাদের ফিনান্সিয়াল কনসালটেন্টের সঙ্গে ডিসকাস করুন, তারা যা বলছে সেই হিসেবে আপনারা মতামত নিন। আমি আমার পার্সপেক্টিভে বলতে পারি যে আমি কিন্তু অলরেডি ইনভেস্ট করা শুরু করেছি মার্কেটে, এবং এখান থেকে এভরি ফলে আমি কিন্তু ইনভেস্ট করব। তার যে কারণটা আমি চিন্তা ভাবনা করছি, যে কারণটা আমি দেখছি, আমি একটা জিনিস দেখছি, আপনারা যেমন দেখছেন মার্কেট উপর থেকে প্রায় 12% পড়ে আছে। এই মার্কেট যদি এখান থেকে বাড়তে হয়, আবার টপে যেতে হয়, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে মার্কেটকে প্রায় 14% রিটার্ন দিতে হবে। আমি ধরে নিচ্ছি যদি মার্কেট 2 বছরও সময় নেয় না 14% রিটার্ন দেওয়ার জন্য, তাহলে 7% পার অ্যানাম করে রিটার্ন চলে আসবে, যেটা এখন এফডি রিটার্ন। তাহলে আমার কাছে এই মুহূর্তে যদি টাকা থাকে, আমি এফডিতে লাগালে আমি জানি আগামী 1 বছর আমি 7% পাবো, 2 বছরে 14% পাবো। কিন্তু আমি সেই টাকা যদি মার্কেট লাগাই, আমি কনফার্ম জানি 2 বছরে 14% পাবো, তার থেকে বেশিও হতে পারে। মার্কেট 2 বছর সময় নাও নিতে পারে নিউ হাই বানাতে, হয়তো তার আগেই বানিয়ে দিল, তাহলে আমার প্রফিট হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি থাকবে। আর যদি আমি 14% এফডিতে পাই, 14% ব্যাংকে পাই, আমি যদি 14% ব্যাংকের এফডিতে পাই আর 14% মার্কেটে পাই, আমি সবসময় ইকুইটি থেকে নেওয়া প্রেফার করব। কারণ এফডিতে আমি 30% ট্যাক্স আমাকে ট্যাক্স লাগবে, যেখানে মার্কেটে আমাকে লং টার্ম ক্যাপিটাল গেইন 12.5% লাগবে। তাহলে পোস্ট ট্যাক্স রিটার্ন সবসময় সুপিরিয়র হবে যদি আমি রিটার্নটা ইকুইটি থেকে নিতে পারি। তো সেই জন্য এরপর এভরি ফল উইল বি ইনভেস্টিং অপরচুনিটি ফর মি ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। কিন্তু আমি ইনভেস্ট করতে চেষ্টা করব লার্জ ক্যাপে বা ফ্লেক্সি ক্যাপ কাইন্ড অফ পোর্টফোলিওতে, যেখানে প্রবাবিলিটি হাই যে আগামী 2 বছরের মধ্যে 14-15% রিটার্ন আরামসে চলে আসবে, হয়তো তার বেশি আসবে। আমি জাস্ট কনজারভেটিভ মেজারমেন্ট বলছি, অ্যাটলিস্ট যদি ওটা পাই, দেন এগেন ইটস ফিজিবল টু ইনভেস্ট ইন ইকুইটি অ্যাজ অফ নাও অ্যান্ড এভারেজিং ইন এভরি ডিপস অন নিফটি or large cap mutual fund, maybe ETF, not of stock. সেটা স্টকে আপনারা যেটা করছেন, এভারেজ করবেন না করবেন, সেটা স্টকে আপনাদের নিজস্ব বাইং লেভেল এবং তার সেই স্টকের উপর আপনাদের কি কনভিকশন আছে তার উপর ডিপেন্ড করবে। বাট হোয়াট এভার মাই ইন্টারপ্রিটেশন, যেটা আমি মাত্র বললাম, সেটা শুধুমাত্র নিফটির জন্য অ্যাপ্লিকেবল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের যদি মনে হচ্ছে যে চ্যানেলটা আপনাদের কিছু ইনফরমেশান দিচ্ছে এবং আমি আপনাদের কিছু ভ্যালুয়েট করছি, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে দিন,
ভবিষ্যতে এরকম যখন ভিডিও আসবে আপনারা যেন সেটাকে নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন। নমস্কার।